কথা বলছে বাংলাদেশে, স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ আছেন বিবি রাসেল আপা। আপনাকে স্বাগত। কথা বলছে বাংলাদেশে, আমরা বাংলাদেশের কথা বলছি। তো বাংলাদেশের যে উৎসব, আমরা একটা উৎসবের সামনে যাচ্ছি, যে বর্ষবরণ উৎসব। তা আপনার দেখা, এই যে আপনার চোখে দেখায় উৎসবের যে বিবর্তন পরিক্রমা, সেটা যদি সেই অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু সহভাগ করেন। ধন্যবাদ তুষার। আমার সবচেয়ে প্রিয় উৎসব কিন্তু বৈশাখ, পয়লা বৈশাখ। ছোটোবেলার থেকেই দেখেছি, তখন বলদা গার্ডেন এগুলিতে হতো। তখন একটা অন্য রকম ছিল না, বৈশাখে সব মুড়ি মোয়া বাতাসা এগুলি সব, তখন সাদা শাড়ি লাল পাড়। আমার মনে হয় প্রথম ছায়ানটেরটা হয়েছিল বলদা গার্ডেনে। আর তখন ডাব দিত খেতে। এখন তো ডাবের দাম যা, অ্যাফোর্ড করাই ডিফিকাল্ট। আর সব রকম জিনিস, না গান নাচ সবই ছিল। আর আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। এখন তো পয়লা বৈশাখ, হ্যাঁ, বাঙালির উৎসব, কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়া ভালো, কিন্তু আপনি কোনো কোনো অঞ্চলে যাবেন, এমনকি কোনো সময় গ্রামে যান, দেখবেন ওরা উৎসব করছে সব হিন্দি গান দিয়ে। এই পয়লা বৈশাখের এসেন্সটা আমার মনে হয় এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, শহরে হয়তো হচ্ছে এই যে মানে নাগরিক উৎসব। হ্যাঁ, নাগরিক উৎসব। কিন্তু বাংলাদেশ তো খালি শহর ভিত্তিক না, আমাদের কানেক্টিভিটি নাই। আপনি ধরেন হালখাতা আর সোনার দোকানে ওগুলি হচ্ছে, কিন্তু উৎসবটা তো আমি গ্রামেও দেখেছি। গ্রামের মানুষ এখন কি করে, যেহেতু সিরিয়াল দেখে, দেখবেন সব ওই সব কাপড় পরে, আপনি শাড়ি দেখবেন না, এক পেঁচি শাড়ি এগুলি পরে। কিন্তু তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো পয়লা বৈশাখ। আপনি বলদা গার্ডেনের কথা বলছিলেন, শহরের কথা বলছিলেন, শহরের উৎসবের কথা বলছিলেন। এখন কজনের মনে আছে বলদা গার্ডেন? কেউ দেখতে যায়? আমরা তো যেতাম ছোটবেলায়, এখন তো জানি না। গ্রামের যে উৎসব, গ্রামের যে বর্ষবরণ, সেখানে তো কিছু, ওই যে আমরা যেটা বলি যে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, ওইটা হ্যাঁ। এবং বছরের প্রথম বৈশাখের প্রথম দিন, সেখানে কিন্তু পাতেও বিভিন্ন রকম খাবারের বাহারি থাকতো, যার যার সামর্থ্য অনুযায়ী। আপনি ওইটা এখনো পাবেন আদিবাসীদের ওদের উৎসবে, বা একদম ভিতরে গেলে। আপনি ঢাকার আশেপাশে গ্রাম যান, আপনাকে কলা পাতায় খেতে দিবে? কলা গাছ তো কেটে শেষ করে ফেলছে, ওখানে একটা দালান বানিয়ে ফেলছে। বা মাটির প্লেটে, এইটা বরঞ্চ আমি তো বলি বছরে একবার ঢাকার এলিট সোসাইটি ওরা পান্তা ভাত খায়, একদম দই পান্তা, কত পান্তা। কিন্তু আমি ধরেন, এখন তো অলরেডি গরম পড়ে গেছে, আমি কিন্তু পান্তা ভাত সবসময়ই খাই, একদিনের জন্য বসে থাকি না। এই যে এটা চালু হয়েছে পান্তা ভাত, সব কিছু সাথে আবার ইলিশ যোগ হয়েছে। হ্যাঁ, ইলিশ যোগ হয়েছে। কজন অ্যাফোর্ড করতে পারে? দেখবেন ঢাকায় এটা হচ্ছে এবং বৈশাখের সঙ্গে তো ইলিশের, মানে বর্ষবরণের সাথে ইলিশের যোগ ছিল না এক সময়। না। তখন তো বৈশাখের সময় পান্তা ভাত ছিল, তারপর ডাল, তারপর অনেক ভর্তা। এখন তো আমি ঢাকার কথা বলছি, ইলিশ মাছ কে অ্যাফোর্ড করতে পারে? এবং তিতা খাবার ছিল, করল্লার ঝোল, বা বিভিন্ন রকম ওই যে তিতের ডোকা, এই আর অনেক রকম মিষ্টি, পায়েস টায়েস। আর হ্যাঁ, আমি মিস করি ওগুলি। কিন্তু এই যে আরেকটা বিষয় হলো যে আমরাও যে গ্রামের যে মেলা দেখেছি, গ্রামীণ মেলা দেখেছি, সংক্রান্তির মেলা, অনেক মেলা হতো, বছর জুড়েই তো মেলা। এখন যে মেলাগুলো হয়, সেখানে আমরা ছোটোবেলা, আমাদের ছোটোবেলায় যেই, বা এক দশক আগেও যেই পণ্যগুলি দেখতাম, সেই টেপা পুতুল, নানা রকম হাঁড়ি পাতিল, নানা কিছু দেখতাম, সেই জায়গাতে মনে হচ্ছে যে আমরা ওই সভ্যতা থেকে প্লাস্টিক সভ্যতা চলে গিয়েছি। আপনিও এখনকার মেলায় যান কিনা, বা মেলা অনেকে হচ্ছে? আমি গ্রামে গিয়ে ধরেন, আমি ঢাকার থেকে বের হয়ে নর্থে সাউথের যেদিকে যাই, রাস্তায় কিন্তু আমি সুন্দর সুন্দর জিনিস দেখি। মেলায় তো আপনি দেখবেন চাইনিজ, কোরিয়ান, প্লাস্টিক সব দিয়ে ভরা। আপনাকে একটা ঘটনা বলি, আমি ছোটবেলার থেকে সার্কাস যাত্রা দেখেছি। আর গ্রামে সার্কাস, তখন অনেক সার্কাস হতো। আমি একবার গ্রামে বলছি সার্কাস হবে, সব ছেলেরা যাচ্ছে। তো আমি যেখানে, আমার তো নিজের গ্রামে বাড়িটারি, ওদের সঙ্গে ছিলাম। আমি বলছি আপনারা বউ মেয়েদের নেন না কেন? বলে ছেলেরা যাবে সার্কাসে। আমি বললাম আমি যাব, আমার সঙ্গে নিয়ে। আমাকে অনেক ট্রাই করেছে,
না যাওয়ার জন্য। আপনি যায়েন না সার্কাস কি আমি বলছি, আপনারা তো দেখি সব যাচ্ছেন সেজেগুজে। অনেক জোর করে আমি গেছি, আর শুরু হয় কিন্তু রাত 10টায়। আপনাকে আমি বলতে পারবো না কি সার্কাস দেখছে। মেলাগুলিও যেহেতু আমি যখন ধরেন গেলাম ঢাকার থেকে নর্থে যাচ্ছি, আপনি দেখবেন ছোট ছোট বাজার, মেলা, ওগুলিতে অনেক সুন্দর সুন্দর জিনিস পান। বা গ্রামের মেয়েরা হেঁটে যাচ্ছে বা ছেলেরা হেঁটে যাচ্ছে, এক একজন এক এক রকম করে লুঙ্গি। ওটার থেকে আমি অনেক ইন্সপায়ার হই, অনেক ভালো লাগে। কিন্তু ওই ওই গ্রাম আর গ্রাম নাই। ওই গ্রামে আপনি বলছিলেন যে কলা গাছ কোথায় পাবে, দালান উঠে গেছে, সেজন্য যে গ্রামের প্রকৃতি এখন আপনার কাছে তার আগের মতো ধরা দিচ্ছে না। আপনি আনলেস অনেক ভিতরে যান, যেমন আমরাও তো শিওর, আপনার সময় পিকনিক মানে কলা গাছের পাতা কেটে মানে খাওয়া চড়ুই যায়। ভাতি, বনভোজন। হ্যাঁ, হ্যাঁ, এখন কি ডিসপোজেবল প্লেট, প্লাস্টিক, এটা যে কত খারাপ পলিউশনের জন্য বুঝে না তো। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আলাপ করতে চাই পোশাক। আমরা দশক তিনেক আগে থেকে বা আমার যতদূর মনে পড়ে যে যখন আমরা 1400 পালন করছি বাংলা, তখন থেকে একটা দেখলাম যে ধীরে ধীরে এই বর্ষবরণ উৎসবের সঙ্গে মানে লাল সাদা রং পোশাক, যে সবাই উৎসবের মধ্যে একরকম পোশাক পরবে সেই জায়গায় যাওয়া, সেইটা নিয়ে একটু কথা বলবো, যে বৈশাখের পোশাক, উৎসবের পোশাক একটু কথা বলতে চাই। বিরতি থেকে ফিরে এসে দর্শক আমরা যাচ্ছি, কথা বলছে বাংলাদেশে, বিরতিতে ফিরে এসে কথা হবে বর্ষবরণ উৎসব। ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। বলছিলাম পোশাকের কথা, আমাদের উৎসবের সঙ্গে পোশাকের একটা যোগ আছে অবশ্যই। আপনি পোশাক নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকে আপনারা যে বর্ষবরণ উৎসবের সঙ্গে যে অভিজ্ঞতা আপনাদের, সেই জায়গা থেকে শুরুর দিকে আপনার ছোটবেলা থেকে আপনি দেখেছেন যে একদম সব মানে পরিবারের সবাই একরকম পোশাক পরছে, বা সহকর্মীরা বন্ধুরা একরকম পোশাক পরে মেলায় যাচ্ছে? হ্যাঁ, কালার্সগুলি তখন তো একই ধরনের হতো। আমি কিন্তু শাড়ি পরা শিখেছি। আমার বাবা বলতো পয়লা বৈশাখ বাঙালিদের অনুষ্ঠান। একদম আমার 10 বছরেরও ছোট, শাড়ি পরা শিখেছি। আমার বিউটি পার্লারে গিয়ে শাড়ি একদম ছোটোবেলায় পয়লা বৈশাখের অনুষ্ঠানে। হ্যাঁ, একদম ছোট বাচ্চারা হয়তো ফ্রক ট্রক পরতো। পয়লা বৈশাখ আমি চিন্তাই করতে পারি না শাড়ি ছাড়া একটা বাঙালি মেয়ে। ঠিক আছে, লুঙ্গি না পরে আপনি পায়জামা পরতে পারেন, কুর্তা পরতে পারেন, শাড়ির অল্টারনেটিভ কি আছে বলেন আপনি? আপনি কি সালোয়ার কামিজ পরে যাবেন? সালোয়ার কামিজ আমাদের পোশাক। আমরা সংস্কৃতির জন্য আলাদা হয়েছি 71-এ। তাহলে পাকিস্তানি পোশাক পরে আমি আমাদের প্রাণের অনুষ্ঠান করব, এটা তো হতেই পারে না, তাই না? পয়লা বৈশাখ মানে আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না। সব কিছু, কত রকম খাবার তখনকার দিনে মারা একদম সকালবেলা উঠেই কত রকম জিনিস বানাতো না টেবিলের এখান থেকে। সেটা কিন্তু আমি খালি শহরে বলছি না, আমরা কিন্তু বাড়িতে থাকতাম। আমার বাবা মা, আমাদের যেহেতু মা ঢাকার, বাবা রংপুরে, আমরা কিন্তু ঘুরে বেড়াতাম। একটা সাধারণ গ্রামের মানুষের বাড়িতে গেলেও কিন্তু ওই কলা পাতা দিয়ে একটু মাছ, একটু ভর্তা, একটু টমেটো ভর্তা, একটু যেহেতু এটা গরমের দিনে একটু চিংড়ি মাছের টক, বুঝছেন, করলা দিয়ে, এগুলি খাবার। আর ওরাও কিন্তু সুন্দর একটা শাড়ি পরতো, তখন তো এক পেঁচি পরতো। এখন তো আপনি তো শাড়ি পরারও তো 100 স্টাইল চলে আসছে। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা ক্যামেরায় এগুলি দেখেন, আপনি ওই অথেন্টিক পয়লা বৈশাখ দেখেন কিনা? এবং অথেন্টিক মানে একদম আমরা যে বৈশাখের কথা বলছি, সেখানে পরে দেখা গেলো যে এটা একটা এই কাপড় অলংকার এগুলো একটা বিপণনের জায়গাও চলে গেলো। বাণিজ্য যে উৎসবের যে সব মানে এই যে পয়লা বৈশাখ আসার আগেই বিপণী বিতরণগুলোতে বা ফ্যাশন হাউস আমরা যেটাকে বলি, তারা এই পোশাক বাজারে আনছে। সবাই ঈদের উৎসব পালনের, ঈদের নতুন পোশাকের মতোই কিন্তু এখন বর্ষবরণের উৎসবের পোশাক কিনে প্রত্যেকটা বাঙালি ঘরে কিনে। আগে এটা ছিল না। আগে এটা ছিল না। আগে মানে হয়তো বা আমার মাকে দেখিনি নতুন শাড়ি পয়লা বৈশাখে পরেছে। আমাদের জন্য যেহেতু আমরা ছোট, আমাদের হয়তো কিনে দিয়েছে। এখন আপনি একটা উৎসব করতেই পারেন না, আপনি সেটা সম্বন্ধে জানেন? কটা মানুষ
আপনি পয়লা বৈশাখ, ইটস নট নিউ ইয়ার্স ইভ। ইংরেজরা বা বিদেশিরা 31st নাইট ওদের পার্টি হয়, ড্রিঙ্ক হয়, এটা আলাদা। আমাদের পয়লা বৈশাখটা কি, এটা সম্বন্ধে কয়জন জানে? প্রজন্মকে তো জানাতে হবে। ওই দিন একটা আপনি দেখবেন ডিস্কো পার্টি হচ্ছে, বুঝছেন, ক্লাবে এখানে শুনি বড় লোকদের বাড়িতে হচ্ছে, কিন্তু পয়লা বৈশাখ লাঞ্চটাই কিন্তু সকালের খাবার, তারপর লাঞ্চ দুপুরের, এটাই কিন্তু মেন জিনিস। রাতে গিয়ে পার্টি, আপনার ইচ্ছা হলো আপনি গান শুনলেন, এটা একটা জিনিস আমাদের কালচারের, আমাদের সংস্কৃতির কিন্তু একটা বিরাট বড় অংশ হলো পয়লা বৈশাখ। এবং সেই জায়গাতে আমরা পয়লা বৈশাখে পরবর্তীতে দেখলাম যে মেলা তো আমাদের ছিল, শোভাযাত্রা যোগ হলো। শোভাযাত্রা তো চারুকলার থেকেই করা হয় শোভাযাত্রা, কিন্তু আমি মনে করি আমাদের বাংলা, আমি যেহেতু বেশিরভাগ সময় ঢাকার বাইরে গ্রামের দিকে, আমাদের কত কিছু আছে, পলিটিক্যাল ফিগার বা এইটার মধ্যে কোনো এগুলি আনতে হবে না। আপনি পাখি দেখেন, ফুলই দেখেন, কেয়া ফুল, এগুলি তো মানুষ ভুলেই গেছে না, লিলি ফুল, মানে যেটা আর কি একটা, আমি নাম ভুলে বা গেছি, মান্দার ফুল, পারিজাত ফুল যেটা আমরা বলি। পাতা কত রকম, বুঝছেন। পাতা। তারপর আপনি পিঠার নকশা, এগুলি করতে পারে। আমার ভালো লাগে না যখন এইসব প্রসেশন হয়, আপনি পলিটিক্যাল ইস্যু, এই একটা দিন এটা আমরা ফিল করি আমরা বাঙালি, আমাদের কালচারে কি ছিল, কত মানুষ জীবন দিয়েছে। হ্যাঁ, খালি নামি দামি মানুষ ছাড়া, আমি তো গ্রামে যাই, শুনি যে এরা জাস্ট কিছু নিয়ে দৌড় দিয়েছে বুড়ির বয়স, তো সেটা ভুলে যাব। পয়লা বৈশাখ একটা উৎসব। আপনি যদি মনে করেন যে ওই দিন আপনার পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে বসে খাবেন, গল্প করবেন, গান নাচ সবই করবেন, কিন্তু দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন 31st নাইট। ওদের একটা, ওরা আমাদের মতন করে না, ওদেরও একটা। এবং আমাদের হালখাতা আছে, হালখাতা। হালখাতা তো এখন খুঁজে পাওয়া মুশকিল। তাই তো বললাম, আমি যখন আগে যেতাম, যেহেতু আমার মা যতদিন বেঁচে ছিলেন এখানেই, তারপর ভাবতাম আমার মা নেই এখানে, আমি একা একা গ্রামে গিয়ে আরও ডিসঅ্যাপয়েন্টেড হই যে যেগুলি দেখতে চাই ওরা না, হয়তো আমি যাব, ওরা কোনো হিন্দি সিরিয়ালে দেখছে ওরকম খাবার বানালো কিছু, তো এখন আর যাই না, এখন নিজে নিজে চিন্তা করি, বাসায় থাকি। আগে কিন্তু আমরাও বের হতাম ট্রাকে, বাউল, একদম একদম পয়লা বৈশাখ যেটা সাধারণ। হালখাতা করতে যেতেন দোকানে? আমি না যাইনি, কিন্তু দেখেছি। আমরা যখন ওল্ড ঢাকায় থাকতাম, আমার মার কাছে সব ওই স্বর্ণর দোকান, ওই কি বলে শাঁখারি পট্টি, ওগুলির থেকে আমি কিন্তু ওগুলি দেখেছি। আম্মা বলতে যাও, আমি সঙ্গে যেতাম, ওই সব খেতে দিত না, মজার মজার জিনিস। তারপর ওই দিন তো ওরা যাকেই যেত মানে অনেক সম্মান করে দিত, তো আমি খেতে যেতাম, ছোট ছোট গিফট দিত ওগুলির জন্য, যেহেতু আমি খুব দুষ্টু ছিলাম। এখন বোধহয় এগুলি হয় না, যেহেতু আমি গুলশানে থাকি, আমাকে তো পাত্তাই দিবে না, ওদের সোনার দোকান টোকান এগুলির ইনভিটেশনও আসে না। কিন্তু ওল্ড ঢাকা এখনও আমার ভালো লাগে, যদিও সব অত সলার ফুল নাই, সব প্লাস্টিক দিয়ে আপনি দেখবেন গুড়ি, একটা আলাদা জিনিস। ওকে, আবার বিরতিতে যেতে হবে। ফিরে এসে আমরা বাঙালি তো বাংলার গান, বাংলার নাটক, বাংলার যে সংস্কৃতি, সেই জায়গাটা কতটুকু আমরা অনুসরণ করছি, যত্ন নিচ্ছি, সেটা একটু আপনার কাছে জানতে চাবো। বিরতি থেকে ফিরে এসে তো আমরা যাচ্ছি, কথা বলছি বাংলাদেশের বিরতি। বিরতির পর আবার ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। বলছিলাম যে আপনি এর মধ্যেই বেশ কয়েকবার উচ্চারণ করেছেন যে উৎসব বা মেলাতে যে আপনি বাংলা গান শুনতে পান না, বাংলার অনেক কিছুই শুনতে পান না। কিন্তু আমাদের যে শিক্ষা পদ্ধতি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে পরিবার, সব কিছু মিলে আমাদের যে অভ্যাস প্রতিদিনের, সেখানে আমরা আসলে বাংলাকে কতটুকু রাখি। এই যে একটা পয়লা বৈশাখ আমরা উদযাপন করব, তারপর সেটাকে কি আলমারিতে তুলে রাখি কিনা? জানেন, আমি তুষার, আমি বলতে চাই, আমার ছোটবেলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি ফিরে এসেছি যে কাজগুলি করছি, চিন্তা করতে পারতাম না। তারপর তো অনেক দিন বাইরে ছিলাম, ওদের উৎসবগুলিও দেখেছি,
কিন্তু আপনি দেখবেন ওদের ক্রিসমাসে যেরকম খায়, ফাদার ক্রিসমাস আসে, বাচ্চাদের প্রেজেন্ট দেয়, এগুলি আছে। আমার আমি জানি না, বাংলাদেশ কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। অফকোর্স মডার্ন হয় যুগে যুগে, আমিও আমার মা বা নানি, সুফিয়া নানি যেরকম করে শাড়ি পরতো, আমি শাড়িটাই পরি আমার ঢঙ্গে, কিন্তু মানুষ বুঝে এটা শাড়ি। এখন তো অনেক হতাশ লাগে, এখন আমি দেখতে চাই না। কেন? বাংলার গান বলতে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন শুনেন, আগে গ্রামে গেলে কিন্তু সময় আছে, যেমন এই সময়টা বয়াতিরা গান গায়, তো এখন ওরা গান গায় না, ওরা ওদের সিস্টেমটা ডিফারেন্ট করছে। এখন আপনি শুনেন অত গ্রাম, আমি তো অনেক সময় গ্রামে গিয়ে সন্ধ্যা হয়ে যায়, আমি তো ভাবি কেন 24 ঘন্টা, লাইট চলে গেলে তো আমি কিছুই করতে পারি না। এর জন্য তখন মাঠে বসি, যেটুকু আলো বা একটা মোমবাতি হ্যারিকেন জ্বালায়, কেউ দোতারা বাজালো, কেউ গান গাইলো। এখন কিন্তু এই সব বন্ধ। আমার নিজেরই ভাবি, আমার 30 বছর হয়ে গেছে, আমি পার্শ্ববর্তী দেশের কথা বলি, আমি অনেকখানি কাজ করছি। আপনি রাজস্থান বলেন, কি ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেট, আপনি একখান থেকে একখানে যাবেন, ওদের রং, ওদের পোশাক, ওদের খাওয়া, ওদের গান, হ্যাঁ, এগুলি কিন্তু আছে ওরা, ওদের হ্যাঁ ওর নিজস্বতা আছে, হ্যাঁ মডার্নও আছে। কিন্তু আপনি আসল গানগুলি, আল্লাজুল্লাহ বায়ের বাধারো রাজ, এই গানটা সবাই গাচ্ছে, আমাদের এইসব গান কোনো আছে? আমি তো জানি গানগুলি, হ্যাঁ। অনেকে আমাকে ভাবে আমি এইসব যদি শুনতে চাই, ইভেন গ্রামের, আপা আপনি না অনেক দিন বিদেশে ছিলেন, বুঝছেন, আপনি এখনো কিন্তু পাওয়ারতির গান শুনবেন, এখনো গিয়ে মডার্ন যতই হোক না কেন, আপনি গিয়ে পিকাসো, মিরর আর্ট দেখবেন, হ্যাঁ, আপনি লিটারেচার পড়বেন, তারপর নতুনও পড়বেন, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু আপনাকে তো আমিই প্রশ্ন করব, আমার থেকে বেশি এখন তো আমার আর খুব সাবধানে গ্রামে যাই। সাবধান কেন? সাবধান কেন? এখন মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। ফার্স্ট অফ অল, কোভিডের সময়, সেটা শুধু বাংলাদেশ না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, সব দেশেই হচ্ছে। তারপরে ওরা হামাগুড়ি দিল, তারপর আমাদের পলিটিক্যাল চেঞ্জ, এগুলি নিয়ে আমি কথা বলতে, মানুষের মধ্যে লোভ হয়ে গেছে, মানুষের মধ্যে আমি কি করে জলদি করে পয়সা বানাবো, হ্যাঁ। এখন ধরেন অনেক রকম বাইন্ডিং আছে, হ্যাঁ, আমি ঘুরে বেড়াই ওপেনলে, ওরাই বলে আপনি এরকম করে ঘুরে বেড়ান, হ্যাঁ। আগে কিন্তু এটা বলেনি, আমার সময় তো আমি গ্রামেই থেকেছি, আমার মা যতদিন বেঁচে থাকছিলেন বলতো তুমি আগে বেড়াতে আসতে, তখন থাকতা, এখন খালি ঘুরে বেড়াও। আমি কিন্তু সময় দেইনি, হ্যাঁ, মানে বসে থাকতো কোনো দিন যদি আমি দুপুরে খাবো মার সঙ্গে। বাঙালিকে হারিয়ে ফেললো কেন? নিজস্বতা জলাঞ্জলি দেওয়ার কারণ কি? কারণ আমি বলবো মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছে, চেঞ্জ, মানুষের মধ্যে একটা লোভ ঢুকে গেছে। আমি মনে করি লোভ হলো সবচেয়ে খারাপ জিনিস। আমরা পাশেরই দেখেন ইরান, ওদের একটা নেতাকে মারছে খোমেনি, জান দিয়ে দিচ্ছে। প্যালেস্তাইন কি হচ্ছে? আমি এই জায়গায় একটা বিরতি নিতে হচ্ছে, বিজ্ঞাপন বিরতি নিতে হবে। ফিরে এসে এই যে একটা পণ্যের যে বাজার এবং তার মাধ্যমে যে আপনার নিজস্বতাকে দখল করা, আধিপত্য স্থাপন করা, এইটাও তো সংস্কৃতির এক ধরনের আধিপত্য। সেটারও হয়তো শিকার আমি, বা আমরা হয়তো সেটা বুঝতে পারিনি বা সেটা প্রতিরোধ করতে পারিনি, কিংবা আমরা হয়তো গা ভাসিয়েছি লোভে। এই বিষয়টা নিয়ে বলবেন। আমি একটু বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আমরা যাচ্ছি কথা বলছে বাংলাদেশের বিরতি। ফিরে এলাম কথা বলছে বাংলাদেশে। বলছিলাম পণ্যের মাধ্যমে যে আপনাকে আপনার সংস্কৃতিকে দখলে নেওয়া, আপনাকে দখলে নেওয়া, এটাও তো
শিকার আমরা আমরা এই বৈশাখের প্রান্তে একটা সংক্রান্তির মধ্যে আছি, বৈশাখ নববর্ষ, সেই জায়গা থেকে আপনার মনে হয় যে আমাদের পাশ এই যে একটা এখানে একটু মুক্ত বাজার করি, বৈশাখে সংক্রান্তি কয়জন না সবাই জানে ভ্যালেন্টাইন ডের কার্ড বিক্রি করা। এখন আমরা বাঙালি ভাবতেছি আমরা কত স্মার্ট হয়ে গেছে। এইটা যে আমাদের কালচারের একটা জিনিস, সংক্রান্তি, হ্যাঁ সংক্রান্তি, এটা তো জানে না। বলেন। হ্যাঁ, সেই জায়গায় বলছিলাম যে এই যে আমরা বলছি যে আমরা আমাদের নিজস্বতা আমরা ধরে রাখতে পারছি না, পণ্য দিয়েও তো আমাদেরকে আমরা তো স্বাধীন হয়েছি ব্রিটিশের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পণ্যের যে এক ধরনের দাসত্ব সেইখান থেকে তো আমরা বেরোতে পারিনি। আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমি 30 বছর আমি অনেকেই ভাবে বাংলাদেশে এসে নাম করতে আসছে। প্লিজ তুষার, আপনি সাংবাদিক, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি আমার ক্যারিয়ার দেখবেন। আমি তো নাম করেই আসছি, কি নাম করব এখানে এসে? হ্যাঁ, যেটা আমি বলতে চাই, আমার জীবনে এক ফোঁটা সাকসেস, মানুষ অবাক হতো, একটা বাঙালি মেয়ে, সে হাসে, এরকম করে, কালচারালি জানে। যেমন আমাদের কবি সাহিত্যিক, ওদেরও জানতাম, যেমন আমাদের ক্লাসিক্যাল ওস্তাদ আলাউদ্দিন খান, রবিশঙ্কর বা মীর কাসেম ভাই, খাদেম ভাই, ওদেরও বিটোভান, এগুলি জানতাম। যেহেতু তখনকার দিনে আমার বাবারা, ওই সময়কার মানুষরা নিজেরা অনেক পড়াশোনা করত, নিজেদের বাড়িতে অনেক, একটা মোবাইল তো তখন ছিল না, না ইনফরমেশন। কিন্তু আমি ভাবি এই বাংলাদেশ, আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে না, এইটুকুন দিয়ে আমাকে বিট করা খুব ডিফিকাল্ট। পুরা ওয়ার্ল্ডে সবখানে আমাকে চায় কেমন করে করছো। তো আমরা আমাদের মাধ্যমে, যেহেতু আমার বাইরে পড়া, এখন তো কেউ খাদি মানে একদম গান্ধীজির মতন কাপড় পরবে না, খরম পরবে না, এখন তো চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জটা আমি মানি, কিন্তু উইথ দ্য রেসপেক্ট হেরিটেজ আর কালচার। আপনি মিউজিয়ামে তো দারিদ্র রাখবেন না, মিউজিয়ামে জিনিস দেখে আমরা ওইটাকে ইন্সপায়ার হয়ে আপনি এখন মিউজিয়ামে ধরেন যে জিনিসগুলি আছে, চশমা আমিও পড়ি, আপনারও আছে, ওই পুরানো চশমা আমাদের এনকারেজ করে, কিন্তু এখন কত রকম চশমা বের হচ্ছে, তাই না? কিন্তু ওইটা ইনফরমেশন, শিক্ষার জন্য। কিন্তু আমরা তো জানি না, আমরা তখন কত কিছু মানুষ জান দিয়ে দিয়েছে। আপনি 91-এর, আপনারা সাংবাদিক মানুষ, দেখবেন সব আর্কাইভের ছবিগুলি। আমার তো ছোটবেলার থেকে গামছা দেখছি, গামছা 71-এর, যুদ্ধ বলেন, সাংবাদিক বলেন, সবাই বলেন ঘাম মুছার জন্য, সব কিছুর জন্য। গামছার মতন একটা জিনিস, এটা আমার বাবার সম্পদ না, আমারও সম্পদ, এটা গ্রামের মানুষরা করে, বাংলাদেশের একটা প্রতীক হতে পারে, হওয়া উচিত ছিল। আর কোনো ফ্যাব্রিক এত মাল্টি ইউজ হতো না, এইটাকে আমি এখন ডিফারেন্ট এনেছি। কিন্তু গামছা তো করেছে, আমি এই ক্রেডিটটা তো গ্রামের মানুষকে দিব, আমি এটাকে রিভাইভ করেছি। আমরা তো আপনাকে ভালো বললে আমি ভাববো, আরে আমি যদি ছোট হয়ে যাই, আমরা প্রশংসা করতে জানি না, অ্যাপ্রিসিয়েশন করতে জানি না, ভাবি আমি ছোট, সবাই আমি 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 আমিত্ব। আমিত্ব। কিন্তু এই আমিত্ব তো রাখতে পারলাম না, হচ্ছে এই যে লোভের কথা বলছিলেন, যে এই যে বৈশ্বিক যে পণ্য, সেই পণ্যর ভোগ করতে হবে, উপভোগ করতে হবে, সেটা করতে যেহেতু আমি আমার পণ্যকে আর পণ্যের প্রতি আস্থা রাখলাম না, তাকে ভালোবাসতে পারলাম না। যদি এখন ওই যে নানা রকমভাবে আমাদের পণ্য আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, সেটা তো আছেই, মিষ্টান্ন থেকে আরম্ভ করে তাঁত পাচ্ছে, কিন্তু তার আগেই তো বাইরের পণ্য আমাকে নিয়ে নিয়েছে। এখন দেখবেন একটা মা বাবা, মিডল ক্লাস, একটু লোয়ার মিডল ক্লাস, তার ছেলে বা মেয়ে ইংলিশ স্কুলে পড়তেছে, এটা প্রাউডলি ভাবে। ইংলিশে স্কুলে পড়া আপনাদের সমাজে একটা আলাদা জায়গা, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, একটা প্লাস পয়েন্ট। আমি ল্যাটিন আমেরিকাও কাজ করছি, বড় বড় রাইটারদের চিনি, বাস ইটালিতে থেকেছি, ইংলিশ বলতে পারে না, ওর ল্যাঙ্গুয়েজ বলে। কিন্তু আমরা 21st সেঞ্চুরিতে বাস করি, আরেকটা ল্যাঙ্গুয়েজ জানা। আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন,
আজকাল জবের কাজ চাকরির অসুবিধা এগুলি প্লাস পয়েন্ট, আপনার অন্য অন্য ল্যাঙ্গুয়েজ জানা। কিন্তু ও স্মার্টনেসের জন্য, বা আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি এত পয়সা দিয়ে পড়াই, এগুলি তো আমি ছোটোবেলায় শুনি নাই, একদমই শুনি নাই। আমার বাবা মা পারলে অনেকখানেই পড়াতে পারতো। আমরা তো কামরুন্নেসায় পড়ছি, তখন তো গভর্নমেন্ট কলেজ ছিল। তারপর আমি হোম ইকোনমিক্সে পড়েছি, সেটাও গভর্নমেন্ট কলেজ। মায়না তো ভুলে গেছি, 4-5 টাকার বেশি তো ছিল না। এখন দেখবেন না খেয়ে দিয়ে এইটুকুন বাচ্চাকে একটা মোবাইল কিনে দিয়েছে, স্মার্টলি সে টিকটক করছে। কি বলবো? না, ওই যে এখন তো শিক্ষার অন্যতম উপকরণ আবার মোবাইল হয়ে গেল, মুঠোফোন হয়ে গেল, যে তাকে বাসায় বসে ক্লাস করতে হচ্ছে। আবার ওই যে বাংলা মাধ্যমের মানে সব কিছু মিলে ওইটা আবার আরেকটা তর্কের বিষয়, যে কেন পড়াচ্ছে, কি পড়াচ্ছে, সেটা একটা। কিন্তু এই যে ওই জায়গাতে আপনি আপনার একটা ভাষার মাধ্যম হিসেবে তাকে নিতে পারেন, কিন্তু সেই জন্য তো ওই যে আগে চাই মানে মাতৃভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন, যেটা বলেছে। ভাষা তো খুব ইম্পর্টেন্ট শেখা। আপনি চাইনিজ, অনেক বড় বড় চায়নাতে আমি অফিসিয়ালি সবাইকে ইংলিশ বলতে পারে, ইন্টারপ্রেটার রেখে দেয় বুঝার জন্য। বাট হ্যাঁ, আমি ভাবি বাংলাদেশে যেহেতু পয়লা বৈশাখ বেশি দিন নাই, কয়েকদিন, এত একটা প্রাণের উৎসব, আপনি সবই করবেন, ওই ছেলেমেয়েরা ইচ্ছা হলে পোলাও টোলাও সবই খাবেন, হ্যাঁ বার্গারও খেতে পারেন। কিন্তু একটা বাচ্চাকে শেখাবার জন্য পয়লা বৈশাখের কত রকম জিনিস, আপনি একতারা দোতারা এগুলি কি মানে কমিকের মতন বাচ্চাদেরকে মাথা বুঝাবেন। তারপর ওরা আস্তে আস্তে বড় হলে ওরা ডিসাইড করবে। আমার এখনও পয়লা বৈশাখের কথা মনে হয়, বাড়ির খাবারের কথা মনে হয়, গান শোনার কথা। বা আমি এরকম করে দেখতাম কেমন করে আঁকে জয়নাল আবেদিন ভাই। আমাকে আরেকজন খুব খুব আদর করতেন, দালিয়া নওশিন মারা গেল, ওর বাবা মাজারুল ইসলাম চাচা। অনেকে ভাবতো আমি আমি দেখতাম আর্ট করতো, কিন্তু ওগুলি কিছুই আমি পড়তে চাইনি। কিন্তু ওগুলি আমার জীবনে একটা ইন্সপিরেশন, এনাদেরকে দেখেছি এক ধরনের প্রণোদিত করতে। হ্যাঁ, আপনি সেই সময় তারা করতে পারলে আমরা কেন পারি না? আমার থেকে যারা ছোট, তারা এক হাত কম্পিউটারে এক আঙ্গুল দিয়ে জন্ম নিয়েছে, আমার শিখতে হচ্ছে। বাট কত কিছু করতে পারেন, ডাইভার্সিফাইড কত কিছু করতে পারেন। এবং বহিমাত্রিক মানে বহুমাত্রিক, ঠিক আছে, সেইটা করতে যে নিজের ভাষা, নিজের সংস্কৃতির প্রতি আমাদের আদরটা কমেই গেল। একদম। আমি আপনাকে একটা ছোট্ট, যখন আমার ছেলে আর বাইরে ছিলাম আমি লন্ডনে, আমি গান বাজাতাম, এস.ডি. বর্মন বা বাংলা গান, আমাদের আব্বাস উদ্দিন ভাই এদের গান। তখন ওরা যখন স্কুলে গেল 5 বছরে, অমর আমাকে বলতো, মা আমার বন্ধুরা আসবে ইংলিশ, আমরা যে এরিয়াতে, তুমি এই গানগুলি বাজায় না, ওরা ভাববে এগুলি কোথার থেকে গান। তারপর যখন বড় হয়েছে, ও কিন্তু আমি বাজাতাম, ওই ভাবতো একটু 5-6 বছর না, বন্ধুরা আসবে খেলতে, কোন দেশি, বাংলাদেশের গান তো ওরকম করে হয় নাই না পপুলার, এখন অনেক হচ্ছে হিন্দি গান, এগুলি আফ্রিকান গান, রেগে। পরে এখন কিন্তু ও বলতে পারে, গলা চিনতে পারে। এখন বলে, বুঝি মা কেন তুমি এগুলি বাজাতে। আমি বললাম কি যে আমাদেরকেও ছোটবেলায় আমার বাবা মা অনেক কিছু আমরা করতে চেতাম না। হ্যাঁ, ধরেন তখন মৌলবি এসে পড়াতো, আমি পড়তে চেতাম না, এখন বুঝি সেটা এখন কাজে দেয়। আমার সঙ্গে আপনি বেশি এই কোরআন এগুলি নিয়ে আমি কিন্তু আপনাকে ধরবো, কোন পাতায় লিখেছে পড়ো, কিন্তু তখন কিন্তু সবই শেখাতো। আমরা গহদ্দার কাছে নাচ শিখতাম, মথিমি, কিন্তু কোরআন শরীফও পড়াতো। মানে আমাদের শিক্ষাটা মানে যেটা হচ্ছে একমুখী ছিল না, একটা বহুমাত্রিক বিষয় ছিল। চিন্তা করেন সেই সময়, আজকে তো বহুমাত্রিক হওয়া অনেক ইজি, তাই না? আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং এই যে বৈশাখী উৎসবের যে রং, সেই রঙের মধ্যে যে মানে আমাদের রং খুঁজে নিতে হবে, সেই সঙ্গে নিজস্বতায় যে অটুট থাকা, যে আমরা অনেক সমৃদ্ধশালী, সেইটা নিশ্চয়ই আপনি বললেন যে আমাদেরও একটা ভূমিকা আছে, পরিবারের একটা ভূমিকা আছে। নিশ্চয়ই আমাদের পরিবারগুলো সেদিকে আবার নজর দিবেন এবং নিজের সংস্কৃতির প্রতি আদরী হবেন। আপনাকে ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক যারা ছিলেন কথা বলছে বাংলাদেশে আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে কথা বলছে বাংলাদেশ। শুভরাত্রি।